না, সামন্তর এইভাবে উধাও হয়ে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছি না। এই বুঝি খবর আসে আর বাকি 5 জনের মতো সামন্তের মৃতদেহটাও ছাড়াগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। মাস 3 আগেও গ্রামের পরিস্থিতি মোটেই এমন ছিল না, কিন্তু যেদিন ক্লাস 11-এর সমাপিকা নামের ওই মেয়েটি ছাড়াগঙ্গায় ডুবে মারা গেল, ঠিক সেদিনের পর থেকেই ছাড়াগঙ্গাকে ঘিরে কিছু না কিছু নিত্য নতুন রহস্য উদ্ঘাটন হয়েই চলেছে। ছোটবেলা থেকেই বাড়ি থেকে যাতায়াতের পথে এই ঝিলখানা দেখে আসছি। গঙ্গা নদীর সাথে যুক্ত থাকায় গণ্যমান্য ব্যক্তিরা এর নামকরণ করেছিলেন ছাড়াগঙ্গা। আকার, আয়তন এবং জনমানবের দিক থেকে অতি ক্ষুদ্র আমাদের এই হৃদয়পুর গ্রামের প্রাণকেন্দ্র ছিল ছাড়াগঙ্গা। কিন্তু মাস 3 আগে সমাপিকা নামের একটি মেয়ের মৃতদেহ ছাড়াগঙ্গা থেকে উদ্ধার করা হয়। ঠিক কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে গ্রামবাসী অনেকেই নানা রকমের সমালোচনা করছে। কেউ বলছে মাহারা মেয়েটির বাবা মদ্যমাতাল হওয়ায় সংসারের পরিস্থিতি দেখে মেয়েটি আত্মহত্যা করেছে। আবার কেউ বলছে মেধাবী ছাত্রী দারিদ্রতার অভাবে ঠিকমতো পড়াশোনা করতে না পারায় এমনটা করেছে। আবার কেউ কেউ বলছে মেয়েটির ব্যবহার যথাযথ ছিল না, হয়তো কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল। তবে আমাদের গ্রামে হাতে গোনা কয়েকটা পরিবার বসবাস করায় আমরা সবাই সবার কাছে খুবই পরিচিত। আমি নিজে মেয়েটিকে কোনোদিনও কোনো বিবাদে জড়াতে দেখিনি, আর অহেতুক কারোর সাথে ঘুরে বেড়াতেও দেখিনি। তাই সঠিক কারণ না জানা পর্যন্ত আমি গ্রামবাসীদের নেওয়া কোনো সিদ্ধান্তই মেনে নিতে পারছি না। মেয়েটি যেমনই হোক না কেন, তবে এটা ঠিক, সে মারা যাওয়ার পর আমাদের গ্রামটা যেন একটা অভিশপ্ত গ্রামে পরিণত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো অলৌকিক অবাস্তব ঘটনার সাক্ষী থাকছে গ্রামবাসী। এক ভোর রাত্রে গ্রামের এক জেলে ছাড়াগঙ্গায় মাছ ধরতে গিয়ে জলে ডুবে মারা যায়। আশ্চর্যের বিষয় হলো মৃত ব্যক্তি একজন পাকা সাঁতারু ছিলেন এবং মৃতদেহ উদ্ধারের পর তাকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি জলে ডুবে মারা গেছেন। এই ঘটনার ঠিক কিছুদিন পর এক সন্ধেবেলার দিকে শহর থেকে কাজ সেরে এসে পাশের বাড়ির বিকাশ কাকা ছাড়াগঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায়। ঘটনাচক্রে বিকাশ কাকাও একজন পাকা সাঁতারু ছিলেন। এছাড়াও গ্রামের লোকজন অনেকেই রাত্রের দিকে ছাড়াগঙ্গার ধারে নানা রকমের অলৌকিক কাণ্ড কারখানা লক্ষ্য করেছে এবং ঝিলের ভেতর থেকে বিভিন্ন রকমের বিকট আওয়াজ ভেসে আসতে শুনেছে। গ্রামের এরকম পরিস্থিতি দেখে গ্রাম প্রধান ঠিক করেন ছাড়াগঙ্গার মাঠে বড় করে একটি যজ্ঞানুষ্ঠান করবেন। কিন্তু এবারও আশ্চর্যের বিষয় হলো গ্রামের পুরোহিত যাকে যজ্ঞ করানোর জন্য ঠিক করা হয়েছিল, তিনি হঠাৎ যজ্ঞের আগের দিন হার্ট অ্যাটাকে মারা যান। এই ঘটনা দেখে গ্রামের লোকজন যজ্ঞ করার সিদ্ধান্ত বদলে ফেলে। এইভাবেই নিস্তব্ধতার আড়ালে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আজ সকালে হঠাৎ খবর পেলাম আমার প্রিয় বন্ধু সামন্ত গতকাল সন্ধ্যে থেকেই নিখোঁজ। এবার নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমিও আমার আরেক বন্ধু কুন্তল দুজনে মিলে গোটা গ্রাম জুড়ে ওকে খোঁজাখুঁজি করেছি, কিন্তু না, কোথাও ওর খোঁজ পেলাম না। কেউ বলেই উঠতে পারল না গতকাল সন্ধ্যের পর ঠিক শেষ ওকে কোথায় দেখা গেছে। সামন্তর মায়ের মুখের দিকে
আর তাকানো যাচ্ছে না। তাই নিজের ধৈর্যের সাথে আর পেরে উঠলাম না। শেষমেশ আমার সিদ্ধান্ত আমি কুন্তলকে জানালাম। একের পর এক গ্রামবাসী মারা যাচ্ছে, সামন্তও নিখোঁজ। বলা বাহুল্য, হয়তো ওর মৃতদেহটাও ছাড়াগঙ্গা থেকে উদ্ধার করা হবে। এমনভাবেই যদি চলতে থাকে তাহলে হয়তো পরবর্তী মৃতদেহ আমার কিংবা তোর হবে। গ্রামের লোকজন চিন্তাধারা নেওয়া শুরু করে দিয়েছে। শুধুমাত্র প্রাণে বাঁচার তাগিদে তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে। তাই আমি বলছিলাম, এই রহস্যের উদ্ঘাটন করতেই হবে। আমরা গ্রামের যুব সমাজ, আমরা যদি পিছপা হই তবে পরিস্থিতি আরও খারাপ হবে। একদম, আমিও সেটাই বলতে চাইছিলাম তোকে। আমার কাছে একটা প্ল্যান আছে, যেটা কার্যকারী হলে আমরা এই রহস্যের উদ্ঘাটন করতে পারবো। কি প্ল্যান করেছিস? রাত্রিবেলায় ঠিক যেই সময়টাতে গ্রামের লোকজন অলৌকিক পরিবেশ অনুভব করছে, সেই সময় আমরা দুজন ছাড়াগঙ্গায় উপস্থিত থাকব। তাহলে হয়তো সচক্ষে ব্যাপারটা দেখে বুঝতে পারবো ঠিক কী ঘটছে ওই ছাড়াগঙ্গাকে ঘিরে। বেশ, তোর প্ল্যান তো একদম ঠিক আছে, কিন্তু গ্রামের যা পরিস্থিতি এখন, সারা রাত্রি বাড়ির বাইরে থাকতে দেবে বলে তো মনে হয় না। বাইরে কেন থাকবি? বলবি আজ রাতে তুই আমাদের বাড়িতে থাকবি, আর আমি বলবো তোর বাড়িতে থাকবো। তাহলে দুজনের বাড়িতেই দেখবি রাজি হয়ে যাবে। এখন বাড়ি চলে যা, রাতে ছাড়াগঙ্গার ধারে দেখা করিস, আমি সব ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে, তবে তাই হোক। আর কথা বাড়ালাম না, সোজা বাড়ি চলে গেলাম। কুন্তলের কথা মতোই বাড়িতে মিথ্যা বললাম। বাড়িতে রাজিও হয়ে গেল। রাত্রি 9:45 নাগাদ ডিনার সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গোটা গ্রাম যেন জনমানবহীন। দূর দূরান্তে কোথাও একটিও লোক নেই। বিগত দিনগুলির পরিস্থিতি গ্রামের ওপর ঠিক কতটা প্রভাব ফেলেছে তা আজ স্পষ্ট বুঝতে পারছি। সবেমাত্র রাত্রি 10টা বাজে। বাড়ির বাইরে একটিও লোক নেই। শুধুমাত্র আমি একা পথ ধরে হেঁটে চলেছি। ছাড়াগঙ্গার মাঠের ধারে আসতেই চারদিকের পরিবেশ আরও গা ছমছমে হয়ে গেল। দেখলাম দূরে কুন্তল দাঁড়িয়ে আছে। ওর মন খুবই শক্ত। নেহাতি বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। বন্ধুকে হারানোর যন্ত্রণা যে ঠিক কতটা কষ্টকর তা আমি আর কুন্তল দুজনেই বুঝতে পারছি। কুন্তল, আমি চলে এসেছি। তুই এসেছিস সৌহার্দ্য, চল তাড়াতাড়ি, আমি সব ব্যবস্থা করেই রেখেছি। কিন্তু তুই এই ব্যাগে করে কি এনেছিস? কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছি, যদি প্রয়োজন হয় তবে উপকার হবে। দরকারি বলতে কি জিনিস? একটা টর্চ, একটা দেশলাই, একটা পুরনো ক্যামেরা, একটা টেপ রেকর্ডার আর একটা ছুরি, যদি প্রয়োজন হয়। কুন্তলকে দেখে বুঝতে পারলাম রহস্য উন্মোচনের জন্য সে আমার থেকেও বেশি আগ্রহী এবং যথেষ্ট সচেতন ও বুদ্ধিসম্পন্ন। আর দেরি করলাম না। নৌকায় চেপে ঝিলের প্রায় মাঝামাঝি চলে আসলাম। এখনো অদ্ভুত তেমন কিছুই চোখে পড়ল না, শুধু মাঝে মাঝে শিয়ালের ডাক আর হায়নার অট্টহাসি শুনতে পেলাম। ঘন্টা তিনেক এইভাবেই কেটে যাওয়ার পর কখন যে চোখটা লেগে এসেছিল ঠিক বুঝতেও পারিনি। যখন চোখ খুললাম রাত্রি আরও ঘনিয়ে এসেছে। পূর্ণিমার আলোয় তাও আশপাশটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সামনে ওপারের দিকে চোখ যেতেই দেখি
একটা কালো ছায়ামূর্তি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। আঁতকে উঠলাম। মনে হলো ওই আলো দুটি সম্ভবত ছায়ামূর্তিটির চোখ স্বরূপ পরিবেশে কোনো এক অলৌকিকতার ছাপ ফেলেছে। হাত বাড়িয়ে নিঃশব্দে কুন্তলকে ডাকবার চেষ্টা করলাম, কিন্তু এ কি, কুন্তল দেখি ঘুমিয়ে পড়েছে। কোনো হুঁশ নেই ওর। ব্যাগ থেকে টর্চ লাইটটা বার করে ওই ছায়ামূর্তির দিকে আলো জ্বালাতেই দেখি ছায়ামূর্তিটি ঝিলের মধ্যে ডুব দিল। মুহূর্তের মধ্যেই ছাড়াগঙ্গার ভেতর থেকে তর্জন গর্জন সহ কেমন একটা বিকট আওয়াজ শুরু হলো। নৌকো সহ সমস্ত ঝিলে কেমন একটা কম্পন শুরু হলো। এই নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তির আগমন। বাতাসেও কেমন একটা বিদঘুটে গন্ধ ছড়িয়েছে। মুহূর্তের মধ্যে ওই গন্ধের তীব্রতা গেল বেড়ে। শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে উঠেছে। নিজের অজান্তেই জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, চোখ খুলতেই দেখি আমি বাড়িতে বিছানায় শুয়ে আছি। পাশে মা বাবা দাঁড়িয়ে, মুখে চিন্তার ছাপ। বুঝলাম গতরাতে জ্ঞান হারানোর পর নিশ্চয়ই কিছু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কুন্তল কোথায়? চট করে উঠে বসেই মাকে জিজ্ঞাসা করলাম, মা, কুন্তল কোথায়? আর আমি বাড়িতে কি করছি? গতরাত্রে বলে থেমে গেলি কেন? গতরাত্রে তো আমি আর কুন্তল ছাড়াগঙ্গায় গিয়েছিলাম এই অদ্ভুতের রহস্যের উদ্ঘাটনের জন্য। কিন্তু বাড়িতে কি করে আসলাম? আর কুন্তলই বা কোথায়? বেঁচে নেই, কুন্তল আর বেঁচে নেই। বেঁচে নেই? এ কি সব বলছো তুমি? জ্ঞান ট্যান হারালে নাকি? আমি ঠিকই বলছি, কুন্তল জলে ডুবে মারা গেছে। ভোরবেলা ওর বডিটা ছাড়াগঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। তোর বাবা সদ্যমাত্র অন্তিম সংস্কার করে বাড়ি ফিরল। কুন্তলের বডি ছাড়াগঙ্গা থেকে পাওয়া গেছে? তাহলে আমি কোথায় ছিলাম? তোকে পাওয়া গেছে খাটের ধারে। তুইও সম্পূর্ণ ভিজেছিলি। হয়তো তুইও ডুবে যেতি, তোকেও বাঁচানো যেত না। তবে ভগবানের অশেষ কৃপা, তুই আশ্চর্যভাবে খাটের ওপর লুটিয়ে পড়েছিলি। তোর বুকে চাপ দিয়ে অতিরিক্ত খেয়ে ফেলা জল বার করে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু কুন্তলকে বাঁচানো গেল না। ওর মৃতদেহ ছাড়াগঙ্গা থেকেই উদ্ধার করা হলো। নৌকাটা ভেঙে চুরে উল্টো হয়ে জলে ভাসছিল। মায়ের বলা প্রত্যেকটা কথা আমি চুপ করে শুনলাম, কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারলাম না। জ্ঞান হারানোর পরের একটিও মুহূর্ত আমার মনে নেই। কি ঘটেছে জানতে পারলে হয়তো এই রহস্য এখানেই সমাপ্ত হয়ে যেত। আমি শেষ দেখাটুকুও পেলাম না। সামন্তর কোনো খোঁজ পাওয়া গেল? না, সামন্তর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর কুন্তলের ওই মৃতদেহটা ফেলে রেখে কি লাভটাই হতো? ওর মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছিল না। যতক্ষণ প্রাণহীন ওই দেহ চোখের সামনে পড়ে থাকবে, তত ওর মায়ের পরিস্থিতি আরো খারাপ হবে। তাই পুলিশ একটা সাধারণ মৃত্যুর ছাড়পত্র দিয়ে দিলেই কুন্তলকে নিয়ে যাওয়া হয় অন্তিম সংস্কারে। একটা সামান্য মেয়ের মৃত্যু থেকে আজ গ্রামের এই পরিস্থিতি। শেষমেশ আমি নিজের দুজন কাছের বন্ধুকেও হারালাম। তবে এর শেষ আমি দেখেই ছাড়ব। গতকাল সারাদিন কেটে গেছে, বাড়ি থেকে বেরোইনি। শরীরটাও বিশেষ একটা ভালো ছিল না। আজ সকালে গ্রাম প্রধানের বাড়ি থেকে খবর পাঠিয়েছে দুপুর 12টা নাগাদ
তার বাড়িতে যেন অবশ্যই গিয়ে দেখা করি। শহর থেকে থানার বড়বাবু আসবে জিজ্ঞাসাবাদের জন্য। তাই আর দেরি না করে চটজলদি প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম। দেখো বাবা সৌহার্দ্য, তোমার ভয়ের কোনো কারণ নেই। এতদিন গ্রামে যা অপমৃত্যু ঘটেছে তার সবই ওই ছাড়াগঙ্গাকে ঘিরে। গত পরশু তুমি আর তোমার বন্ধু কুন্তল গিয়েছিলে রহস্য ভেদ করতে, কিন্তু সেদিনও তোমার বন্ধু কুন্তল জলে ডুবে মারা যায়। ভগবানের অশেষ কৃপা, তুমি সেদিন ফিরে এসেছো। সৌহার্দ্য, 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 বাইরে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কে চিল্লাচ্ছে এই ভর দুপুরে? দিদি ভাই, বলছিলাম একটু সৌহার্দ্যকে ডেকে দিন না, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনার মতো মাতালের আবার আমার ছেলের সাথে কিসের প্রয়োজন? সে এখন বাড়িতে নেই। হ্যাঁ, মাতাল বটে, তবে আপনার ছেলের প্রয়োজন। আমি উপকার করতে পারতাম। ও কোথায় গেছে? সে তো এখন গ্রাম প্রধানের বাড়িতে গেছে। পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। তা সেদিন রাত্রে ওই ছাড়াগঙ্গায় ঠিক কি হয়েছিল? তুমি কি দেখেছো? কি ঘটেছে বলতে? মানে তুমি যদি কিছু দেখে থাকো ওই জায়গায় কি ঘটেছে, তাহলে পুলিশ সেই বুঝে ইনভেস্টিগেশনের জন্য এগোতে পারে। না, সেদিন রাত্রে আমি তেমন কিছুই লক্ষ্য করিনি। শুধুমাত্র একটা কালো ছায়ামূর্তিকেই দেখেছিলাম। কালো ছায়ামূর্তি? আর কি দেখেছো? না না, আর তেমন কিছুই দেখিনি। তবে বাতাসে কেমন একটা বিদঘুটে গন্ধ ছড়িয়েছিল। আমার ধারণা ওই গন্ধের কারণেই আমার শ্বাস নিতে অসুবিধে হচ্ছিল, আর সেই কারণেই আমি অজ্ঞান হয়ে যাই। ব্যাস, তারপর তো কিছুই মনে নেই আমার। মানে তুমি শুধুমাত্র একটা কালো ছায়ামূর্তি দেখেছো, আর আশ্চর্যজনক কিছু লক্ষ্য করোনি? না, আর কিছুই তো লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, সৌহার্দ্য, সৌহার্দ্য, আরে ধুর, বাইরে চলুন। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বললাম না? অবাক হলাম। সমাপিকার বাবা মানে চৈতন্যবাবু, যে কিনা একজন মাতাল, যার আমার সাথে কোনো পরিচয় নেই, সে কিনা আমাকে গ্রাম প্রধানের বাড়িতে এসে খোঁজ করছে। চলুন বাইরে, ভদ্রভাবে বলছি, কানে যাচ্ছে না? আরে রামু, কে এটা? ভেতরে না বলে ঢুকে পড়লো যে। বাইরে নিয়ে যাও, জলদি বাইরে নিয়ে যাও। দাঁড়ান, উনি তো আমাকেই খুঁজছেন। নিয়ে যাও ওকে বাইরে, অভদ্র মাতাল একটা। আশ্চর্য হলাম, চৈতন্যবাবুকে দেখে গ্রাম প্রধান মুহূর্তের মধ্যে ঘাবড়ে গেলেন। আমার একটিও কথা শুনলেন না। ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার পথে চৈতন্যবাবু আমাকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বললেন, সৌহার্দ্য, তুমি থেকো না এখানে, ওরা তোমাকে শেষ করে দেবে। দাঁড়ান, উনি আমাকে কিছু একটা বললেন বলে মনে হলো। ও কিছু না, অভদ্র মাতাল একটা। নিজের বউটাকে তো কবেই খেয়েছে, এখন নিজের মেয়েটাকে খেয়ে এই গ্রামটাকে অভিশপ্ত করে তুলেছে। এই মাতালের কথা বাদ দাও, তুমি কিছু একটা বলতে যাচ্ছিলে। আর কি কিছু লক্ষ্য করেছো সেদিন রাতে? চৈতন্যবাবু আর গ্রাম প্রধান দুজনের ব্যবহার মোটেই স্বাভাবিক লাগলো না। মনে হলো চৈতন্যবাবু কিছু একটা বলতে চেয়েছিলেন, যা জানতে পারলে হয়তো অনেক অজানা তথ্য ফাঁস হয়ে যেত। সৌহার্দ্য, সৌহার্দ্য, কোন খেয়ালে ভেসে গেলে? বলো, আর কি দেখেছো সেদিন রাতে? হ্যাঁ, আজ্ঞে না, আর তো ঠিক কিছু মনে নেই।
তারপর তো আমি অজ্ঞানী হয়ে পড়েছিলাম। মিথ্যে বললাম। সম্পূর্ণ ঘটনা বিশ্লেষিত না করেই বেরিয়ে পড়লাম গ্রাম প্রধানের বাড়ি থেকে। চৈতন্যবাবু যেমনই হোক না কেন, তবে তার প্রতি গ্রাম প্রধানের যে ব্যবহার, তা আমাকে ভীষণ অবাক করল। না, আমাকে জানতেই হবে ঠিক কী কারণে উনি আমার খোঁজে এ বাড়িতে এসেছিলেন। সন্ধে হয়ে এসেছে। বাড়ি যাওয়ার পথে আগে চৈতন্যবাবুর বাড়িতে গেলাম। ওনার ওই ব্যবহার আমি ভুলতে পারছি না। চৈতন্যবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ওনার নাম ধরে 2-3 বার ডাকলাম। চৈতন্যবাবু, ও চৈতন্যবাবু, বাড়ি আছেন? আমি সৌহার্দ্য। চৈতন্যবাবু, আমি সৌহার্দ্য। আমার খোঁজ করতে গ্রাম প্রধানের বাড়ি গিয়েছিলেন? চৈতন্যবাবু। এ কি, কোনো সাড়া শব্দ নেই কেন? দরজার দিকে খানিকটা এগিয়ে গেলাম। গ্রামের এক প্রান্তে বাড়ি হওয়ায় এখানকার পরিবেশ সম্পূর্ণই আলাদা। বাতাসে কেমন যেন একটা বিদঘুটে গন্ধ ছড়িয়েছে। এই গন্ধ যেন আগেও কোথাও পেয়েছিলাম। অবাক হলাম দরজাটা বাইরে থেকে তালা দেওয়া দেখে। দরজাটা তো দেখছি বাইরে থেকে তালা দেওয়া, তাহলে উনি গেলেন কোথায়? বাতাসে গন্ধটা যথেষ্ট ছড়িয়েছে, শ্বাস নেওয়ার উপক্রম নেই। চৈতন্যবাবুর কোনো খোঁজ নেই দেখে বাড়ি ফিরবো ঠিক করেছি, কিন্তু পিছন করে তাকাতেই দেখি অদূরে একটা কালো ছায়ামূর্তি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছায়ামূর্তিটিকে দেখে আমার ঠিক সেই রাত্রের কথা মনে পড়ে গেল। সেই চোখ, সেই অবছায়া, এবং ঠিক সেদিনের মতোই বাতাসে বিদঘুটে গন্ধ, যার কারণে সেদিন জ্ঞান হারিয়েছিলাম। আর আজও নিশ্চিত বুঝতে পারছি ওই গন্ধে আমি জ্ঞান হারাতে চলেছি। আমি কোথায়? আর চৈতন্যবাবুই বা কোথায়? আমি তো ওনাকে খুঁজতেই ওনার বাড়িতেই গিয়েছিলাম। চারপাশের পরিবেশ দেখে অবাক হলাম। আমার স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর সময় আমি চৈতন্যবাবুর বাড়িতে ছিলাম, আর সময়টা সন্ধেবেলা ছিল। তবে এখন ছাড়াগঙ্গার ধারে কিভাবে এলাম? তবে পরিবেশ পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে এখন প্রায় মাঝরাত। বাড়ি যেতেই যাব এমন সময় দেখি ছাড়াগঙ্গার ধারে আমার থেকে খানিকটা দূরে একটা জিপ গাড়ি এসে দাঁড়ালো। কোথায়? রামু কোথায়? ও আর কোথায় থাকবে, নিশ্চয়ই নিজের কাজ করছে। রামু? রামু মানে তো ওই লোকটা যে চৈতন্যবাবুকে ঘরে প্রবেশ করতে বাধা দিচ্ছিল। কিন্তু সে এখানে কিসের কাজ করছে? বলছি দাদা, আর কতদিন লাগবে? 4-5 মাস তো হতে চললো কাজটা শুরু হয়েছে। কি যে বলেন না, এসব কাজ কি আর এত সহজে হয়? তার মধ্যেও সময় তো শুধু রাতের এই 4-5 ঘন্টা মাত্র। সারাটা দিন যদি সময় পাওয়া যেত তাহলে কাজটা জোর দমে এগোতো। তা ঠিক বলেছেন, সময়টা যদি বেশি পাওয়া যেত তাহলে হয়তো কাজটাও তাড়াতাড়ি হতো। সারাটা দিন কাজ করার জন্যই তো রামু ওই বুদ্ধিগুলো কাজে লাগিয়েছে। গ্রামবাসীরা তো অর্ধেক ঘর ছেড়ে চলেই গেছে,
আর বাকি অর্ধেক চলে গেলে ওর প্ল্যান সাকসেসফুল। বড়বাবু আর গ্রাম প্রধানের বলা প্রত্যেকটা কথা আমি স্পষ্ট শুনতে পেলাম, কিন্তু কিসের প্ল্যানের কথা বলছেন তা আমার কাছে স্পষ্ট নয়। তবে এখন এইটুকু আমার কাছে পরিষ্কার যে চৈতন্যবাবু তাহলে গ্রাম প্রধানের দুশ্চরিত্রের কথাই আমাকে জানাতে চেয়েছিলেন। কিন্তু রামেশ্বর এই প্ল্যানটা শুরু করলো কিভাবে? ও বেটা রামেশ্বর চ্যাটার্জি কলকাতা শহরের বিখ্যাত প্রমোটার। ওর গিটে গিটে শয়তানি বুদ্ধি কাজ করে। সে তো আমি জানি, এখন ওর প্ল্যানটা সম্বন্ধে একটু বিশ্লেষণে বলুন না। ও সরকারের ওপর মহল থেকে কোনোভাবে খবর জোগাড় করে গঙ্গা নদীর বক্ষে নাকি প্রচুর রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে, যার দাম কালোবাজারে প্রচুর পরিমাণে। যেহেতু গঙ্গা নদী সরকারের অধীনে, তাই সেখানে কালোবাজারি করা মুশকিল হয়ে যাবে। তাই ও খুঁজে বার করে আমাদের এই হৃদয়পুর গ্রামের ছাড়াগঙ্গাকে। গ্রাম প্রধান হিসাবে ও আমার সাথে এই নিয়ে আলোচনা করে, আর আমিও আরেক শয়তান ওর শর্তে রাজি হয়ে যাই। সে ঠিক আছে, কিন্তু এত যে মৃত্যু একের পর এক ঘটল, সেগুলো কি তার প্ল্যানের মধ্যেই নাকি হঠকারী সিদ্ধান্ত? রামেশ্বর এ গ্রামে এসে আগে গ্রামটার সঙ্গে ভালো মতো পরিচিত হয়ে নেয়। তারপর সে তার ছক অনুযায়ী প্রথমে সমাপিকা নামের একটা মেয়েকে জলে ডুবিয়ে মারে। আরে ওই যে চৈতন্য বলে যে মাতালটা আজকে এসেছিল, ওনারই মেয়ে। ওকে মারার কারণ মা মরা মেয়ে, বাবাটাও মাতাল, আর সংসারে অভাব। এসব কারণে মেয়েটা ছাড়াগঙ্গায় নিজের প্রাণ দিয়েছে, এমন ঘটনাই গ্রামবাসীর কাছে সাজানো। প্রথমে মেয়েটাকে মেরে গ্রামে এটা রটানো হয় ওর অতৃপ্ত আত্মা ছাড়াগঙ্গায় ঘুরে বেড়াচ্ছে এবং গ্রামকে ধ্বংস করার জন্য ওর আত্মা মেতে উঠেছে। তারপর এটা প্রমাণ করার জন্য একটা জেলে, একটা পুরোহিত আর একটা ভদ্রলোককে ও নিজে হাতেই শেষ করে। তারপর ইচ্ছাকৃত ও আর কোনো খুনই করেনি, কিন্তু সামন্ত নামে একটা ছেলে আমাদের এই ঘটনা সম্পর্কে জেনে যায়। তাই সামন্ত নামের ওই নিষ্পাপ ছেলেটাকেও ও মারতে বাধ্য হয়। তারপর তারই দুই বন্ধু ছাড়াগঙ্গায় আসে রহস্য উন্মোচন করতে। এখন উপায় একটাই, ওদের দুজনকে মেরে ফেলা। কিন্তু সেদিন সৌহার্দ্য মানে আজকের এই ছেলেটা বেঁচে যায়। কিন্তু ও বাঁচলো কি করে? ওর বন্ধুটাকে তো ওখানেই মেরে ফেলা হয়েছে। ওর বাঁচার জন্য দায়ী ছিল ওই চৈতন্য মাতালটা, তাই আজকে ওই মাতালটাকেও শেষ করে দেওয়া হয়। এই চৈতন্য বেঁচে থাকলে বেটা সৌহার্দ্য হয়তো সব সত্যিটা জেনে যেত, আর তাহলে আমাদের সব রহস্য ফাঁস হয়ে যেত। তাই আজ চৈতন্যকে মেরে ফেলা হয়। এই কি শুনলাম আমি? নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছি না। তার মানে গ্রামে এতদিন যতগুলো মৃত্যু ঘটেছে তার সবই একটা ষড়যন্ত্রের শিকার। টাকা পয়সা সম্পত্তির লোভ যে কতটা নৃশংস হতে পারে তা আজ আমার কাছে একদম পরিষ্কার। সমস্ত প্রমাণ এখন আমার জানা হয়ে গেছে। এখনই সব কথা যদি গ্রামবাসীদের গিয়ে জানাই, তবে তদন্ত করলে সমস্ত সত্যটা বেরিয়ে আসবে। আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ওদের চোখে ধরা পড়লেই আমিও শেষ হয়ে যাব। আর এই গ্রামবাসী সর্বদা এটাকে একটা মিছক অভিশাপ বলেই মনে রাখবে, যদি আজও ওদের চোখের সামনে সত্যিটা না আসে। চৈতন্যকে মারার পর সমস্ত প্রমাণ যখন লোপাট হয়েই গেছিল, তাহলে ওই সৌহার্দ্যকে আবার কি কারণে মারা হলো? রামু তার কাজের প্রমাণ কোনোদিনই রাখতে চায় না, তাই কিছুটা বাধ্য হয়েই সৌহার্দ্যকে মেরে ফেলা হয়। এখান থেকে পালাবো বলে স্থির করেছিলাম।
ভেবেছিলাম সমস্ত সত্যিটা গিয়ে গ্রামবাসীকে জানাবো, কিন্তু এখন আর উপায় নেই। গ্রাম প্রধানের বলা কথা শুনে আমি থমকে গেলাম। এখন আমার কাছে পরিষ্কার, চৈতন্যবাবুর বাড়িতে অজ্ঞান হয়েও আমি কি করে ছাড়াগঙ্গার ধারে এসে জ্ঞান ফিরে পেলাম। এখন আর কোনো চিন্তা নেই, আর সত্যিটা কারোর জানা হবে না, কারণ আজকে আবারও দুটো মৃত্যু দেখে অবশিষ্ট গ্রামবাসীরা এই গ্রাম ছাড়ার সিদ্ধান্ত স্থির করে নিয়েছে। সব সত্যিটা জেনেও আজ আমি নিরুপায়। জীবিত থাকলে হয়তো সবটাই সম্ভব হতো, কিন্তু কিছু করার নেই। হয়তো এইভাবেই সর্বদা সমাজের শক্তিশালী অসততার কাছে নিষ্পাপ সত্যির অবসান হয়, যা মেনে নেওয়া কঠিন হলেও নিতান্তই সবাস্তব।